আকবর। টাইম পিরিয়ড কখন? 1556 থেকে 1605। এই সময়কালে কি করেছিল? রাজত্ব করেছিল, তাই তো? 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত। বোঝা গেছে? আকবর। বেশ, তার আগে আমি ছোট্ট করে একবার রিভাইজ করে দিচ্ছি। তাহলে একটা জিনিস আছে যে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, এটা একবার বলে দিই। বাবার হলো আবার জ্বর, বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, তাই তো? বাবার মানে বাবর, হলো মানে হচ্ছে হুমায়ুন, আবার মানে হচ্ছে আকবর, জ্বর মানে হচ্ছে জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। এখানে কারো বুঝতে অসুবিধা? বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, বাবর, তার ছেলে হুমায়ুন, তার ছেলে আকবর, তার ছেলে জাহাঙ্গীর, তার ছেলে শাহজাহান, তার ছেলে ঔরঙ্গজেব। এই টাইমটা যেন মনে থাকে, প্রথম বাবর, তারপর হচ্ছে হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। বুঝা গেছে? বেশ, বাবরের জন্ম কি? জন্ম হচ্ছে কত তারিখে? 15ই অক্টোবর 1542। বোঝা গেছে? বাবরের জন্ম কত? 1542 সালে, 42 খ্রিস্টাব্দের 15ই অক্টোবর। বোঝা গেছে? কোথায় জন্মগ্রহণ করেছিল? অমরকোটে। কোথায়? অমরকোট। অমরকোট সেটা বর্তমানে কোথায় অবস্থিত বলতো? পাঞ্জাব। এখানে জন্মগ্রহণ করে। যখন সে মনে আছে সেই হুমায়ুন সে এর সাথে হেরে গেছিল, শের শাহের সাথে যুদ্ধে হেরে যাওয়ার পর হুমায়ুন পালিয়ে গেছিল, তারপর ওনার ওয়াইফ মানে হামিদা বানু বেগম ওনাকে আর রেখে দিয়ে গেছিল পাঞ্জাবের শাসকের কাছে। তো ওখানে জন্মগ্রহণ করে কে? আকবর। বুঝে গেছে? ওখানে আকবর জন্মগ্রহণ করে। কোথায় জন্মগ্রহণ করে? অমরকোটে। বেশ, বাবার নাম কি? বাবা ওই পিতা কে? পিতা হচ্ছে হুমায়ুন, মাতাকে হামিদা বানু বেগম। বুঝা গেছে? পিতা হচ্ছে হুমায়ুন, মাতা হচ্ছে হামিদা বানু বেগম। জন্ম হচ্ছে 15ই অক্টোবর 1542, অমরকোট, পাঞ্জাব। পরিষ্কার? বেশ, একজন শিক্ষক ছিলেন বা গুরু, তাই তো? নাম হচ্ছে আব্দুল লতিফ। একবার ভালো করে বুঝে নিবি, বাড়ি থেকে যেন পড়তে না হয়, একদম পরিষ্কার করে নিবি। ওয়েট, ঠিক আছে? একদম বাড়ি থেকে পরিষ্কার করে নিবি। বুঝে গেছে? আমি 2-3 বার করে বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। কোথায় বলি? জন্ম আকবর 15ই অক্টোবর 1542 সালে জন্মগ্রহণ করে। বোঝা গেছে? জায়গাটা কোথায় ছিল? অমরকোট, পাঞ্জাবে, যেটা এখন বর্তমানে পাঞ্জাবে অবস্থিত। পিতার নাম কি? হুমায়ুন, মাতার নাম কি? হামিদা বানু বেগম। বেশ, একজন শিক্ষক ছিলেন, গুরু। বোঝা গেছে? একজন গুরু ছিলেন, সেই গুরুর নাম কি? আব্দুল লতিফ। বোঝা গেছে? কি নাম? আব্দুল লতিফ। বেশ, হামিদা বানু বেগমকে আকবর অতটা মানতো না। বোঝা গেছে? ওনার একটা পালিত মা ছিল, তার নাম হচ্ছে পালিত মা, দাইমা, যেটা বললাম না, দাইমা ছিল, মাঙ্গা ছিল। ঠিক আছে? মাঙ্গা। এনার কথাই বেশি আকবর শুনতো। যে হামিদা বানু বেগম মানে ওনার নিজস্ব যে মা, তার কথা তো শুনতো না। এনার কথাই শুনে সমস্ত কিছু কার্য পরিচালনা করতো। তারপরে মহামাঙ্গা খুব চালাক মহিলা ছিল, একদম চালাক। যেদিকে তাকাতো সেদিকে আগুন জ্বলে যেত, এরকম একজন মহিলা। মানে খুব আগুন লাগানোর মতো মেয়ে, ঝামেলা লাগানোর মতো মহিলা ছিল একদম। পরে পড়তে গেলে আসছে দেখবি কতটা শয়তানগিরি বা কত ষড়যন্ত্র করছে ইনি। বুঝা গেছে? তো এই পর্যন্ত পরিষ্কার? বাবরের জন্ম, পিতা, মাতা, শিক্ষক, আছে পালিত মা। বোঝা গেছে? বেশ, আকবরের 2জন স্ত্রী ছিল প্রথম দিকে। 2জন স্ত্রী ছিল, একজন হচ্ছে রুকেয়া, আর একজন হচ্ছে যোধাবাই। 2জন স্ত্রী ছিল। প্রথমে রুকেয়াকে বিয়ে করে, ও তারপরে যোধাবাইকে বিয়ে করে, তারপর আরো আসবো, আরো অনেকে বিয়ে করে। ঠিক আছে? এর জন্য মেন একদম প্রধান পত্নী ছিল।
দুজন। বোঝা গেছে পরিষ্কার? এই পর্যন্ত কারো কিছু অসুবিধা? বেশ, আমি বলে দিচ্ছি একবার। জন্ম 15 অক্টোবর 1542, অমরকোট পাঞ্জাবে অবস্থিত। অনেক সময় কোয়েশ্চেন করে অমরকোট কোথায় অবস্থিত, বাবর কোথায় জন্মগ্রহণ করেছিলেন। পিতা হচ্ছে যে হুমায়ুন, মাতা হচ্ছে হামিদা বানু বেগম। বেশ, শিক্ষক আব্দুল লতিফ, আর পালিত মা হচ্ছে কে মহামাঙ্গা, আর স্ত্রী হচ্ছে রুকিয়া যোধাভাই। বোঝা গেছে? বেশ, এবার বলি আকবর যখন কত বছর বয়স? 42, 14 সামথিং, 14-15 বছর মতো বয়স। 1555 খ্রিস্টাব্দে যখন ওনারা দিল্লি আসে, তখন ওখানে একটা যুদ্ধ হয় পাঞ্জাবের কাছে। বুঝা গেছে? কি যুদ্ধ? সারহিন্দের যুদ্ধ। কি যুদ্ধ? সারহিন্দের যুদ্ধ। বুঝা গেছে? সারহিন্দের যুদ্ধ। সেই যুদ্ধতে কিন্তু আকবর ভালো করে অংশগ্রহণ করে, এবং ছোট তো তখন বাবা ছিল, বাবা বেঁচে ছিল, তখন হুমায়ুন বেঁচে ছিল, তখন কিন্তু হুমায়ুন যুদ্ধটা করেছিল। এই যুদ্ধে জয়লাভ করার পর দিল্লির দিকে অগ্রসর হয়। আর এই রাস্তাতেই 1556 খ্রিস্টাব্দে, কত? 1556 খ্রিস্টাব্দে রাজ্যাভিষেক হয়। রাজ্যাভিষেক কোথায় হয়? সেটা হচ্ছে কালানোর। কোথায়? কালানোর। রাজ্যাভিষেক কোথায় হয়? সেটা হচ্ছে কালানোর। বুঝা গেছে? বেশ, কালানোর। আর রাজ্যাভিষেক করিয়েছিল কে? মির্জা কাসিম। কি? মির্জা কাসিম। বুঝা গেছে? 1556 খ্রিস্টাব্দে রাজ্যাভিষেক হচ্ছে। রাজ্যাভিষেক হচ্ছে কোথায়? জায়গাটা কোথায়? কালানোর। আর কে রাজ্যাভিষেক করাচ্ছে? মির্জা কাসিম। বোঝা গেছে? কোথায় রাজ্যাভিষেক হয়েছিল? কালানোরে। কত খ্রিস্টাব্দে? 1556-তে। বোঝা গেছে পরিষ্কার? বেশ, এরপর 1556-তে যুদ্ধ হয়। সকলেই জানো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ, তাই তো? পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার সাথে হয়েছিল? আকবর দায়িত্ব সম্রাট ছিলেন। আকবরের পক্ষ থেকে লড়েছিল বৈরম খাঁ সেনাপতি, বৈরম খাঁ। আর ভার্সাস কে ছিল? হিমু হেরে যায়। পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 খ্রিস্টাব্দে, বৈরম খাঁ আর হিমু। আকবর তো ছিল, সম্রাট ছিল, কিন্তু আকবরের পক্ষ থেকে কে লড়েছিল? বৈরম খাঁ, তাই তো? আর হিমু। বুঝা গেছে? হিমু হেরে যায়। এই পরিষ্কার এই পর্যন্ত। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কখন হয়েছিল? সেটা হচ্ছে 1556 হয়েছে। পানিপথটা অবস্থিত হচ্ছে হরিয়ানায়। পানিপথ অবস্থিত হচ্ছে কোথায়? হরিয়ানায়। ওকে, পানিপথ অবস্থিত হচ্ছে হরিয়ানায়। এই পর্যন্ত পরিষ্কার? না কারো বুঝতে অসুবিধা আছে? ঠিক আছে। বেশ, 1556 খ্রিস্টাব্দে বাদল তখন ছোট, 42 জন্মগ্রহণ করেছে। 56 কত বছর বয়স? 14 বছর সামথিং বয়স, তাই তো? এবার বলি 14 বছর সামথিং বয়স, তখন অভিভাবক ছিলেন। তখন তো হুমায়ুন তো মারা যায়। হুমায়ুন কি করে মারা গেছিল? ওরা সিঁড়ি থেকে পড়ে, আর লাইব্রেরি সিঁড়ি থেকে পড়ে হুমায়ুন মারা যায়। বোঝা গেছে তো? তারপরে কে অভিভাবক ছিল? বৈরম খাঁ সেনাপতি, প্লাস কে হচ্ছে অভিভাবক। ঠিক আছে? কে? বৈরম অভিভাবক ছিলেন। কত খ্রিস্টাব্দ পর্যন্ত এরা কথা শুনে চললো? 1556 থেকে 1560। এই সময়কালটাতে আকবর বৈরম খাঁর কথা শুনে চলতো। বৈরম খাঁ যা যা আদেশ দিতেন সেইভাবে পালন করে আকবর কিন্তু সেইভাবে রাজ্য পরিচালনা করতেন। 1556 থেকে 1560, যেহেতু আকবর 14 যখন বয়স, আর ছোট উনি, তাই তো? এই টাইম কালটাতে, এই 1556 থেকে 1560 পর্যন্ত কিন্তু কি করতেন? এই বৈরম খাঁ অভিভাবক যিনি ছিলেন, তার কথা শুনে চলতেন। তিনি কে ছিলেন? বেশ, বৈরম খাঁয়ের স্ত্রী আর ছেলের নাম হচ্ছে কি? একজন হচ্ছে কি বলো? আব্দুর রহিম। আর মাতা হচ্ছে, মানে স্ত্রী হচ্ছে সেলিমা বেগম। বোঝা গেছে? কি নাম? সেলিমা বেগম।
1556 থেকে 60 পর্যন্ত রাজত্ব করছে তো। এনার কথা শুনে আরেকজন বলেছিলাম কে ছিল, সেই মহামাঙ্গা, মনে আছে কে ছিল? হ্যাঁ, পালিত মা, পালিত মা। ইনি চাইতেন বৈরম খাঁ সরে যাক, আকবর করে সরিয়ে দেবো, ওনার একজন ছেলে ছিল তাকে রাজা করবে, সম্রাট করবে। কত চালাক মহিলা, বুঝতে পারছিস? কি করবে, বৈরম খাঁকে সরিয়ে দেবে। বৈরম খাঁ তখন সেনাপতি, একদম সেনাপতি পাওয়ার কতটা, তাই না? আর আকবরের কথা শুনে চলছে, তাহলে বৈরম খাঁকে সরাতে পারলে কি হবে, হুমায়ুনকে সরিয়ে দেবে। হুমায়ুনকে সরানোর পর কি করবে, এনার একজন ছেলে ছিল, তার ছেলেকে সম্রাট বানাবে। বর্তমানে কিছু কিছু, বর্তমানে আগেকার কিছু কিছু বাংলা সিরিয়ালে দেখবে এরকম আছে না, সম্পত্তি হড়প করার পর নিজের ছেলেকে সব সম্পত্তি দিয়ে মানে বড়লোক বানানোর চেষ্টা আর কি, সেরকম। আর এদিকে কি ছিল, আব্দুল রহিম ছিল কিছু ছেলে, আর স্ত্রীকে ছিল এটা হচ্ছে সেলিমা বেগম। ওর পরিষ্কার। বেশ, কি করলো মহামাঙ্গা, কি করলো, বৈরম খানের সাথে আকবরের যুদ্ধ লাগিয়ে দিল। বুঝা গেছে কি করে যুদ্ধ লাগিয়ে দিল? মহামাঙ্গা কেমন, দেখ কোন একটা কাজ ধর, কোন একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা এতো মাথার উপরে তো দেখতে হয়ে যায়। কি বলবো, বৈরম খানকে বলে তুমি করে দাও, আকবরকে বলতে হবে না, তাই তো? আপনি করে দিন কাজটা, কোনো অসুবিধা নেই, আকবরকে বলার কোনো প্রয়োজন নেই। বুঝা গেছে? কাজটা করে দিল। আকবরকে কি বলছে, দেখুন ছেলে হিসেবে তো দেখ, তোকে না বলি কাজটা করে দিল। বুঝলে, দুজনের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে 1560 খ্রিস্টাব্দে, কত, 1560 খ্রিস্টাব্দে তিলবাড়া যুদ্ধ। তিলবাড়া যুদ্ধ কার সাথে, আকবর ভার্সেস কে, বৈরম খান। কি বলে ষড়যন্ত্র করে যুদ্ধ লাগালো, বুঝতে পারছিস? কে যুদ্ধটা লাগালো বলতো? কিসের জন্য? নিজের ছেলেকে সম্রাট বানাবে, রাজা বানাবে। বোঝা যাচ্ছে কত চালাক? এইসব মহিলাদের থেকে সাবধান, কিন্তু জীবন কিন্তু আসছে। বোঝা গেছে? আর কে, তিলবাড়া যুদ্ধ লাগিয়ে দিল আকবরের সাথে বৈরম খান হেরে গেল। হেরে যাওয়ার পর বৈরম খাঁকে কি বললো, তুমি হজ করতে যাও। কি করতে যাও? হজ। একজন এত বীর সৈনিক, সেনাপতি, তাকে যদি বলা হয় তুমি সবকিছু ছেড়ে দিয়ে তুমি হজ করতে যাও, রাজত্ব সব ছেড়ে দিয়ে তুমি হজ করতে, তার ভালো লাগবে? সে তো ভালো লাগবে না। সে কি করলো, বৈরম খাঁ কি করলো, হজ করতে বেরিয়ে পড়লেন 1560 খ্রিস্টাব্দে। মহামাঙ্গা কি করেছিল, গুজরাটের শাসক ছিল। গুজরাটের শাসকের সাথে বৈরম খানের কিন্তু সম্পর্ক খারাপ ছিল। একদিন দেখাবো, যুদ্ধে হেরে গেছে গুজরাটের শাসকরা, যুদ্ধে হেরে গেছিলেন। বোঝা গেছে? সেই গুজরাটের উপর দিয়ে বৈরম খাঁ যাচ্ছিলেন হজ করতে। আর মহামাঙ্গা কিন্তু সেই গুজরাটের শাসকদেরকে কিন্তু খবর পাঠিয়ে দিলেন, বৈরম খান কিন্তু গুজরাটের উপর দিয়ে হজ করতে যাচ্ছে, ওকে মেরে ফেলো। ব্যাস, মহামাঙ্গা ওই খবর পাঠিয়ে দিল, আর বৈরম খাঁকে গুজরাটে ভর্তি করে দেওয়া হলো 1560 খ্রিস্টাব্দে। বোঝা গেছে? 60 খ্রিস্টাব্দে কত চালাকগিরি, মানে কত চালাক কিভাবে প্ল্যান করে সমস্ত কিছু। এরপর প্ল্যান কি না, আকবরকে সরা ব্যাপার। কার প্ল্যান? পালিত মা মহামাঙ্গার প্ল্যান। ইতিমধ্যে কি হলো দেখ, বৈরম খাঁ ডেথ হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, বৈরম খাঁ শেষ। কে বেঁচে রয়েছে? ওনার ছেলে আর ওনার ওয়াইফ, স্ত্রী বেঁচে রয়েছে, তাই তো? সেলিমা বেগম। সেলিমা বেগম দেখ, আগেকার দিনে একটা কথা বলি, আগেকার দিনে তোরা দেখেছিস কোনো সিরিয়াল বা যেখানে হোক, বিধবা মহিলাদের দেখবি খুব অত্যাচার, এই নিরামিষ খাবার, এই সকালে উঠে নাকি মুখ দেখতে নাই, এরকম আছে না? তো আগেকার দিনে প্রচুর এরকম কিন্তু ছিল। তা ওই যে এত বীর একটা সৈনিক, যার কথা শুনে একবার পানিপথের যুদ্ধ জিতলো, যাকে সঙ্গে নিয়ে পানিপথের যুদ্ধ জয় করলো, এতদিন রাজত্ব করলো ঠিকঠাক ভাবে, তার স্ত্রীকে এভাবে অত্যাচার করা হচ্ছে, সেটা আকবর মেনে নিতে পারছে না। আকবর তো একটা খারাপ লাগছে। আকবর কি করলো, শুধুমাত্র রাজবাড়িতে রাখার জন্য, ভালো সম্মানে রাখার জন্য আকবর কি করলো, এর সাথে বিয়ে করলো, সেলিমা বেগমের সাথে। অভিভাবক ছিল কে? বৈরম খাঁ। ওয়াইফ ছিল সেলিমা বেগম। এই বিধবা থেকে মুক্তি দেওয়ার জন্য কি করলো, বিয়ে করলো সেলিমা বেগমের সাথে। বুঝে গেছে? বল। ও সেলিমা, বল, আমি বাংলা স্পেলিং ভুল করে শুনলে না, বলবি সেলিমা হবে, সেলিম করে দিয়েছিলাম নাকি? সেলিম, ঠিক আছে, ওকে, নো প্রবলেম। বেশ, সেলিমা বেগম। বুঝা গেছে? কার সাথে বিয়ে করলো? এটা আকবর। আকবরের সাথে সেলিমা বেগমের বিয়ে হলো। এবার সেলিমা বেগম তো বয়স অনেকটা বেশি ছিল। এবার যখন অনেকটা বয়স হয়ে 60-65 বছর বয়স হয়ে, দেখাশোনার জন্য তো একজন কাউকে দাসী চাই, ভালো দাসী, পার্সোনাল দাসী চাই, ঠিক আছে? দাসী চাই তো। দাসী কাকে নিয়ে এলো বলতো? নূরজাহান। নূরজাহান কে? জাহাঙ্গীরের পত্নী, দাসী হিসেবে নিয়ে এলো। মেয়েরা খুব মানে একদম বুঝতেই পারছো, সেই লক্স কাটিং দিয়ে একদম সুন্দর করে সাজগোজ করে থাকতো, এরকম করে সুন্দর করে একবার, তাই না? ব্যাস, জাহাঙ্গীর শেষ হয়ে দেখি পরবর্তীকালে জাহাঙ্গীরের সাথে বিয়ে হয়। তারপর আরো দেখাবো, ওই নূরজাহানের একজন ভাই ছিল মুমতাজ, তার সাথে শাহজাহানের বিয়ে হয়।
মুমতাজ, মুমতাজ মহল, তাজমহল। বোঝা গেছে দাদা? সেলিমা বেগমকে দাসী আসছে নূরজাহান। সে সাজগোজ ভালো করে পরে একদম গুছিয়ে থাকতো, শাহজাহান দেখেছে না খুব পছন্দ। হ্যাঁ, আর পরে ছেলে, আর পরে ছেলেকে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের সাথে বিয়ে। আর তখন রানীরাও দেখ দাস নিয়ে আসবি একটা, মানে খারাপ দেখতে দাস নিয়ে আয়, রাজা তো দেখতে ভালো লাগলে বিয়ে করে নিত। খারাপ দেখতে শুনতে যে রাজার মন লাগবে না সেরকম একটা নিয়ে আসতে হবে তো না, এমন দাসী নিয়ে আসতো ও তার রানী থেকেও দেখতে পাওয়া সুন্দর, বিয়ে করে নিত ওকে। অনেক বই অনেক জায়গাতে বলে জাহাঙ্গীর তাকে বাজার থেকে নিয়ে এসেছিল। হ্যাঁ আমার, হ্যাঁ অনেক বইতে এরকম আছে, অনেক বইতে এরকম আছে। বোঝা গেছে? বেশিরভাগ আমি দেখলাম তথ্য ঘেটে তো এটাই আছে, সেলিমা সেলিমা দাসী হিসেবে এসেছিল, জাহাঙ্গীর পরবর্তীকালে তাকে বিয়ে করে নূরজাহান। বোঝা গেছে? বেশ, নামগুলো মনে রাখবি কিন্তু, আব্দুল রহিম, সেলিমা বেগম, সেলিমা বেগমের গল্প শেষ। বোঝা গেছে? বেশ, বৈরম খাঁ মারা গেল, বৈরম খাঁয়ের গল্প শেষ। বেশ, মহামঙ্গার গল্পটা এখনো ঠিক আছে। ইতিমধ্যেই 1560 পর্যন্ত হলো, তিলবালা যুদ্ধ হয়ে গেল। 1560 থেকে 1562 খ্রিস্টাব্দ পর্যন্ত আকবর মহামাঙ্গার কথা শুনে চলছিল। কার কথা শুনে? পালিত মা বা দাই মা মহামাঙ্গার কথা শুনে চলছিল সমস্ত কিছু। হ্যাঁ হ্যাঁ, 2 বছর মহামাঙ্গার কথা শুনে চলছিল। বোঝা গেছে? মহামাঙ্গার কথা শুনে এই 1560 থেকে 1562। ইতিমধ্যেই বিয়ে হলো কার সাথে? যোধাবাই। 1562 খ্রিস্টাব্দে কার সাথে বিয়ে হলো? যোধাবাই। এই যোধাবাই এলো, যোধাবাই এসে কাকে সরিয়ে দিল? মহামাঙ্গাকে সরিয়ে দিল। হাঁটো হয়ে যায়। বোঝা গেছে? একদম খুব খুব এক্সপার্ট ছিল। এসে কি করলো? ফার্স্ট কাজ কি করলো? মহামাঙ্গাকে সরিয়ে দিল। ব্যাস, এবার আকবর একদম 1562 থেকে একদম নিজের রাজত্ব করতে শুরু করলো। আর সঙ্গে ওয়াইফ ছিলেন যোধাবাই, মানে প্রধান একদম। আর এদিকে ছিল রুকিয়া, রুকিয়া বলতে পারিস, অসুবিধা নেই। বোঝা গেছে? বেশ, তাহলে 1562 থেকে কার সাথে বিয়ে হলো? যোধাবাইয়ের সাথে। এই আস্তে, একবার বললে না কথাগুলো তো বুঝবি। বেশ, হয়ে গেছে। কার সাথে বিয়ে হলো 1562-তে? যোধাবাইয়ের সাথে বিয়ে হলো। 1563-তে বিয়ের পরের বছরই দাস প্রথা তুলে দিল। কি প্রথা? দাস প্রথা তুলে দিল। যোধাবাইয়ের নির্দেশে দাস প্রথা তুলে দেওয়া হলো। হ্যাঁ বেশ, 1564 খ্রিস্টাব্দে কি করলো? জিজিয়া কর তুলে দিল। কি না, সরি, 64, হ্যাঁ 1564-তে হচ্ছে তো রেগে তুলে দিল তীর্থকর। তীর্থ কর তুলে দিল। তীর্থযাত্রা করতে গেলে যে করগুলো লাগতো না, তো অনেকে হজ করতে যায়, বাংলা হিন্দুরা অনেকে তীর্থ করতে যায়, ট্যাক্স লাগতো, সেই ট্যাক্সটাকে কিন্তু 64 সালে তুলে দেয়। তারপরে কিছুদিন পর জিজিয়া করটাও তুলে দেয়। আমি পড়িয়েছি, আগের ভিডিওগুলোতে আছে, লিখে নিন একবার। কর দাম হতো একটা হিন্দুদের উপর, আমি ওটা আগে একটা ক্লাসে পড়েছিল, দেখে নিন ভালো করে, কারণ অনেক লেন্থ হয়ে যাবে না। বোঝা গেছে? 1564, হ্যাঁ বিয়ে হচ্ছে কত? 1562 খ্রিস্টাব্দে যোধাবাইয়ের সাথে বিয়ে হচ্ছে, দাস প্রথা তুলে দিচ্ছে, তীর্থকর তুলে দিচ্ছে, জিজিয়া কর তুলে দিচ্ছে। বোঝা গেছে? এই পর্যন্ত পরিষ্কার? বেশ, কিছুদিন পরই 1565 সাপোজ শেষের দিকে, 64 শেষের দিকে আর 65 প্রথম দিকে। বোঝা গেছে? এই পর্যন্ত পরিষ্কার? সব যেন ঠিকঠাক মনে থাকে, একদম গুছিয়ে বলে দিচ্ছি। 1571 সালে ফতেপুর সিক্রিতে নগর তৈরি করেছিল। মনে আছে? ফতেপুর সিক্রিতে রাজধানী তৈরি করেছিল। ফতেপুর সিক্রি, এখানে রাজধানী স্থানান্তর করেছিল, রাজধানী। কিন্তু এখন রাজধানী ঠিক থাকা সম্ভব হয়নি, কারণ এখানে ওয়েদার খুব খারাপ ছিল, এখানে পরিবেশ খুব খারাপ ছিল। বোঝা গেছে? কি পরিবেশ খুব খারাপ ছিল। কত সালে তৈরি করেছিল? 1575। ইবাদত খানা তো 1575 কি তৈরি করেছিল? ইবাদত খানা। ইবাদত খানা 1576 থেকে 76, 78, 78 তো 1578 তো কি করেছিল? এই ইবাদত খানায় করেছিল সব ধর্মের জন্য প্রবেশ, সব ধর্মের জন্য
প্রবেশ। সব ধর্মের জন্য এখানে কি থাকবে? প্রবেশ থাকবে। 1578 1579 কি করলো? ইবাদতখানাতে কি হতো বলতো? যে ইসলামিক গুরু ছিলেন না, যারা গুরু ছিলেন, অন্যান্য ধর্মের যারা গুরু ছিলেন, তারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করতেন, সম্রাটের থেকেও শ্রেষ্ঠ মনে করতেন। ভাবতে পারছিস? আকবর তার থেকেও যে ইবাদতখানা যে গুরুরা ছিল মনে করতো যে আমরাই শ্রেষ্ঠ। কি মনে করতো? আমরাই শ্রেষ্ঠ। বোঝা গেছে? কিন্তু এই যে 1579 খ্রিস্টাব্দে কি করলো? সব বন্ধ করে দিল। কি করে দিল? সব বন্ধ। কি তৈরি করলো? মাজার। না ছাড় হবে একদম, দেখে নিস একবার। হ্যাঁ, মাজার 1579 খ্রিস্টাব্দে কি করলো? এটা কি করলো? এটা হচ্ছে ধর্মগ্রন্থই সঠিক, কোনো কি হবে না। এই যে ইবাদতখানা কি ছিল? গুরুরা বলতো যে ইসলামিক বা ধর্মের গুরুরা ছিল, তারা কি করতো? তারা ছিল এই জায়গাতে উপদেশ পালন করতো। আকবরকে বলতো, কি বলতো? যে তোমার থেকেও আমরা বড়। আকবরের থেকেও ওরা নিজেদেরকে বড় প্রমাণ করতো। কিন্তু ওই 1579 খ্রিস্টাব্দে কি করলো? মাঝারে এসে কি করলো? এই যে ইবাদতখানা ছিল, যে গুরুরা ছিল, তাদেরকে কি বললো? যে না, সমস্ত কিছু বন্ধ, ধর্মগ্রন্থ হচ্ছে শ্রেষ্ঠ, আর আকবরই শ্রেষ্ঠ। আর এই মাঝার যখন পাস করতে চাইলো না, তখন কিন্তু যখনই পাস করলো, এবার দেখ, একটা যখন সমাজে কোনো একটা ধর্ম কিছু পাস করবে, তখন দেখ বড় বড় যারা গুরু থাকে তাদের দেখবে একটা মতামত দিতে হয়, দিতে হয় না? কি করলো? মাঝার পাস করার সময় কি করলো? আকবর কিন্তু লুকিয়ে সৈন্যদেরকে পাঠিয়ে, সৈন্য ছিল মান সিং, তাকে পাঠিয়ে কিন্তু ওই সমস্ত গুরুদেরকে স্বাক্ষর করে নিল। তাহলে কি করলো? সমাজে কি পরিচালিত হলো? না, গুরুরাও রায় দিয়েছে, যে গুরু বা এরা ছিল তারাও কি করেছে? এই মাঝারে রায় দিয়েছে। কিন্তু জোর করে করা হয়েছিল, কিন্তু জোর করে করা হয়েছিল। বোঝা গেছে? দেখ, 1571 কি করলো? ফতেপুর সিক্রি। 1575 কি করলো? ইবাদতখানা তৈরি করলো। 1578 সব ধর্মের জন্য প্রবেশ। বেশ, 1579 কি করলো? মাজার তৈরি করলো। এই ইবাদতখানার ক্ষমতা, যে গুরুর ক্ষমতা হ্রাস করার জন্য কি করলো? মাজার তৈরি করলো। পরিষ্কার? 1582 কি ছিল? 1582 ছিল দিন দিন ই ইলাহি। ইলাহি, দিন ই ইলাহি। বোঝা গেছে? আর একটা ছিল 1583 ছিল একটা ক্যালেন্ডার পাস করেছিল। কি করেছিল? ক্যালেন্ডার। কি করেছিল? ক্যালেন্ডার। ইলাহি সম্বত। ওকে, ইলাহি সম্বত, ক্যালেন্ডার। ক্যালেন্ডার নাম কি? ইলাহি সম্বত। বোঝা গেছে? কি? ইলাহি সম্বত। পরিষ্কার? আর একবার বলে দেবো। বেশ, 71তে ফতেপুর সিক্রি, 75তে ইবাদতখানা, 78তে সব ধর্মের জন্য সেখানে প্রবেশ। বোঝা গেছে? সব ধর্মের জন্য সেখানে প্রবেশ। বেশ, 79তে মাঝার, আর 82তে কি দিন ইলাহি নতুন একটা ধর্মমত চালু করলো। আর হচ্ছে যে 83তে কি হলো? একটা ক্যালেন্ডার তৈরি করলো, সেটা হচ্ছে ইলাহি সম্পদ, একটা ক্যালেন্ডার তৈরি করলো। পরিষ্কার এই পর্যন্ত? পরিষ্কার? অসুবিধা কিছু? বেশ, এবার বলি, সালগুলো মোটামুটি হয়ে গেছে। এরপর আসি, হ্যাঁ, জমি আর ট্যাক্স। জমি কটা ভাগে ভাগ ছিল বলতে পারবি? যে ভূমি ছিল কটা ভাগে ভাগ ছিল বলতে পারবি কেউ? 1 নম্বর ছিল কি? ফসল। 2 নম্বর ছিল কি? করতি। 3 নম্বর কি ছিল? চাচর। 4 নম্বর ছিল কি? মানজারা, মানজার। তার জমিগুলো কি ভাগ? ফসল যে জমিটি ছিল সেই জমিতে খুব উর্বরতা ছিল, প্রত্যেক বছর সিজনে 2 বার 3 বার করে চাষ হতো। আমরা যেমন 2 জমিতে চাষ করি না, দেখবি একটা জমিতে 2 বার 3 বার করে আমরা ফসল মানে উৎপাদন করতে পারি। এটা ছিল কি? সব থেকে ভালো জমি ছিল ফসল। তারপরে কি ছিল? করতি। করতি হচ্ছে যেটা বছরে 1 থেকে 2 বার চাষ হতো। চাষার হচ্ছে 1 বছর 2 বছর অন্তর চাষ হতো। আর বাঞ্জার হচ্ছে 4 বছর অন্তর চাষ হতো। আমরা পরবর্তীকালে পড়বো, দেখবি নীল চাষ, ক্লাস 8-এ তোরা পড়বি নীল চাষ, নীল বিদ্রোহ। এই নীল বোনার ফলে কি হতো? নীল চাষ করার ফলে যে জমিতে একবার নীল চাষ করা হতো না, সেই জমিতে 4 বছর কোনো ফসল হতো না, সেই জমিটা বাঞ্জারাতে পরিণত হয়ে যেত, বাঞ্জারে পরিণত হয়ে যেত। নীলের এত মানে ও শোষণ করে মাটির উর্বরতা।
একটা জমিতে যদি নীল লাগানো হয়, সেই জমিতে যদি নীল এই বছর লাগানো হচ্ছে, তার 3 থেকে 4 বছর সেই জমিতে কোনো ফসল হবে না, এত বাজে মাটি হয়ে যাবে, উর্বরতা নষ্ট হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে 4টা জমি কি ভাগ? প্রধান, পরবর্তী, চাচা, বাঞ্জার, 4 রকমের জমির ভাগ। বোঝা গেছে? ট্যাক্স ছিল ক রকমের? ট্যাক্স বলছি, জমির ট্যাক্স বলছি না, ওই হ্যাঁ জমি যেখানে ট্যাক্স কালেক্ট করতো সেই জমিটাকে কভাবে ভাগ করা হতো, সেটা হচ্ছে 4 রকমের। কি বলতে পারবি? একটা হচ্ছে খারাজ, তাই তো, খারাজ তো। দ্বিতীয়ত হচ্ছে কি? জাগির, জাগির। বোঝা গেছে? 3 নম্বর কি? 3 নম্বর কি বল? 3 নম্বর কি বল? পাইবাকি। কি? পাইবাকি। 4 নম্বর হচ্ছে মাদার ই মাস। এটা সরকারের জমি ছিল, এটা মনসবদারদের জন্য। এটা কি? সরকার মানে সম্রাটের নিজস্ব জমি ছিল যেখানে চাষাবাদ হতো, এটা মনসবদারদের দেওয়া হতো। কি? মনসবদার, মনসবদার। এটা কি ছিল? পাইবাকি হচ্ছে যে এই সমস্ত ক্ষতিপূরণ বাবদ মেটানোর জন্য। অনেক সময় কি হতো বলতো, কোনো শাসকদের বা কোনো জমিদারদের যখন দেওয়া হতো, বা কোনো জাগিরদারদের যখন, মনসবদের যখন কোনো জমি দেওয়া হতো না, অনেক সময় কি হতো, খরাতে বন্যাতে কি হতো, ফসল কি হতো, নষ্ট হয়ে যেত। তাদেরকে এই জমিটা দেওয়া হতো পাইবাকি, যে এই জমিটা দেওয়ার ফলে কি হলো, সেই জমিতে চাষ করে যে ক্ষতিটা হয়ে সেই ক্ষতিপূরণটা তুলে নিতে পারবে, দেওয়া হতো। আর মাদাতি মাস হচ্ছে মন্দির, মসজিদ, গুরু, এদেরকে কিন্তু দেওয়া হতো। যেমন দেখবি শিখ গুরু রামদাসকে, শিখ গুরু রামদাসকে, রামদাস এনাকে কিন্তু 500 বিঘা জমি দেওয়া হয়েছিল অমৃতসর মন্দির তৈরি করার জন্য। এখানে দিয়েছিল 500 বিঘা জমি। বোঝা গেছে? রামদাসকে দিয়েছিল, রামদাসকে 500 বিঘা জমি দিয়েছিল আকবর। এটাই কিছু আগে এসে কোশ্চেন এসেছিল, এসএসসি না এসএলএসটি কোশ্চেন এসেছিল এটা, যে আকবর কাকে জমি দান করেছিল? সেটা হচ্ছে রামদাসকে, শিখ গুরু রামদাসকে, অমৃতসরের মন্দির যেখানে অবস্থিত। বোঝা গেছে? বোঝা গেছে? পড়ে তাহলে জমিটা কবে ভাগ করা? প্রধান, পাড়াতি, চাচার, বাঞ্জার। বোঝা গেছে? উর্বরতা অনুযায়ী, এটা হচ্ছে উর্বরতা অনুযায়ী, জমির কেমন উর্বরতা। সব জায়গায় সমান চাষ হয়, হয় না তো? কিছু কিছু মাটিতে খুব সুন্দর ফসল হয়, আর কিছু কিছু মাটিতে একদম ফসল হয় না, তাই তো? তাহলে প্রধান, পাড়াতি, চাচার, বাঞ্জারটা উল্টো করে দিস না কেন, যে এটা আগে ভরে দিলাম, এটা আগে ভরে, এরকম কিছু না, পর পর কিন্তু লিয়ার অনুযায়ী। এটা সবার উর্বরতা বেশি, এটা উর্বরতা একটু কম, তার থেকে একটু কম, তার থেকে একটু কম। বোঝা গেছে? এটা হচ্ছে খারাপ সরকার, জাগির হচ্ছে মনসবদারদের জন্য, পাইবাকি হচ্ছে ক্ষতিপূরণের জন্য, আর মাদাতি মাস হচ্ছে যে যারা ধর্মীয় ছিল বা মসজিদ মন্দিরের খাতে দান করতেন। বোঝা গেছে? কাকে দান করেছিল? 500 বিঘা জমি রামদাসকে দান করেছিল। মনে থাকবে? পরিষ্কার? বোঝা গেছে? বেশ। আর দুটো কর ছিল, একটা হচ্ছে জালালি, জলালি বলা হয়, ঠিক আছে, আর একটা হচ্ছে ইলাহি। অনেক বইতে জালালিও আছে। দুটো কর ছিল, কি কর, সরি কর নয়, দুটো মুদ্রা, দুটো মুদ্রা ছিল। বোঝা গেছে? জালালি আর হচ্ছে ইলাহি, দুটো মুদ্রা ছিল। মনে থাকবে তো কি মুদ্রা? দুটো মুদ্রা। বোঝা গেছে? আর একটা বাস পাস করেছিল, সেটা হচ্ছে আইনি দহশালা, আইনি দহশালা। কি? আইনি দহশালা। এটা কি করা হতো? এই যে জমিগুলো থেকে ট্যাক্স আদায় করা হতো, 10 বছরের একটা দহশালা, মানে 10 কি করা হতো, কার কাছ থেকে ট্যাক্স আদায় করবে, 10 বছরের জন্য একটা লিস্ট তৈরি করা হলো। সেই 10 বছরের এভারেজ অনুযায়ী কি করা হতো, ট্যাক্স নেওয়া হতো। তুই এই বছরে কত ট্যাক্স দিবি, সেটা এই বাকি প্রিভিয়াস 9 বছরে, মানে আগের যে 9 বছর ছিল সেই 9 বছরের কি করা হতো, দেখা হতো ফসল কেমন হয়েছে, সেই ফসল অনুযায়ী এই কিন্তু ট্যাক্সটা নেওয়া হতো। আর উদ্যোক্তা ছিলেন টোটোর মল। বোঝা গেছে? আইনি দহশালা আকবর। কি করা হতো? ট্যাক্স কালেক্ট করা হতো, 10 বছরের ট্যাক্সকে এভারেজ করা হতো, সেইখান থেকে ওরা কি করতো, ট্যাক্স নেওয়া হতো। বোঝা গেছে? এই বছর ফসল ভালো হলো, তোমার কাছ থেকে বেশি ট্যাক্স নেবো, এটা হতো পসিবল নয়। এই বছর খরায় চলে গেল, অবস্থা খারাপ হয়ে গেল, বেশি ট্যাক্স নেবো, এটা সম্ভব নয়। কি করতো, বাকি যে প্রিভিয়াস মানে আগের যে 9 বছর 10 বছর ছিল, সেখান থেকে কি করতো, এভারেজ করতো ট্যাক্সটা, সেখান থেকে কি করতো, ট্যাক্স নেওয়া হতো। বোঝা গেছে? কর নেওয়া হতো। আইনি, আইনি দহশালা। পরিষ্কার? বেশ। আর বেশি নেই, অল্প একটু আছে, পরেরটা সেকেন্ড পার্টে ডিসকাশন করে দেবো। ওকে, পরেরটা আবার সেকেন্ড পার্টে। বেশ। নবরত্ন ছিল তো? বল। হ্যাঁ,
কজন ছিল? 9 জন। তো 9 জনের নামটা আমি বলে দিচ্ছি। প্রথমে কে ছিল? বীরবল। কে ছিল? বীরবল। বীরবল। দ্বিতীয়ত কে ছিল? তানসেন। তানসেন কি অন্য নাম কি? তানসেন নাম রামতনু পান্ডে, যিনি কি করে সুরের জন্য খুব বিখ্যাত ছিলেন, গান, তাই তো? রামতনু পান্ডে। 3 নম্বর কে ছিল? টোডর মল। কে ছিল? টোডর মল। কে ছিল? অর্থমন্ত্রী। কি করতেন? অর্থমন্ত্রী ছিল টোডর মল। অর্থমন্ত্রী। টোডর মল কি ছিলেন? অর্থমন্ত্রী। বুঝলে না? টোডর মল অর্থমন্ত্রী। বেশ। আর 4 নম্বর কে ছিল? মানসিং বা মানসিং। হ্যাঁ, মানসিং কে ছিলেন? সেনাপতি। মানসিং কে ছিলেন? সেনাপতি। বোঝা গেছে? বীরবল, তানসেন, টোডরমল, মানসিং। 5 নম্বর কে ছিল? আবুল ফজল। আবুল ফজল কি করেছিলেন? হিসাব রক্ষক ছিলেন। কি ছিলেন? হিসাব রক্ষক। আর কি করেছিলেন? আকবরনামা আর হচ্ছে আইন ই আকবরী, এই দুটো গ্রন্থ লিখেছিলেন। কি কি? আবুল ফজল, বোঝা গেছে? আর আকবরনামা আচ্ছা আইনি আকবরী, এই 5 জনের নাম মনে থাকবে। আর 4 জন বাকি আছে। বীরবল, হ্যাঁ বীরবল। বেশ। কে কে ছিল? বীরবল ছিল নবরত্ন মধ্যে। কে কে ছিল? বীরবল, তানসেন, টোডরমল, মানসিং আর আবুল ফজল। বোঝা গেছে? কে কে ছিল? আবুল ফজল। মানসিং ছিলেন যে যোধাবাই ছিল না, ওয়াইফ, স্ত্রী যোধাবাই, তার ভাইপো ছিল মানসিং। বোঝা গেছে? তার ভাইপো ছিল মানসিং। বোঝা গেছে? আবুল ফজল হিসাব রক্ষক ছিলেন। কি করে? আকবরনামা লিখেছিলেন আর আইনি আকবরী লিখেছিলেন। বোঝা গেছে? আকবরনামা আর আইনি আকবরী। তাহলে কে কে? বীরবল, টোডরমল, তানসেন, মানসিং আর আবুল ফজল। বোঝা গেছে? অর্থমন্ত্রী কে ছিল? টোডরমল। হিসাব রক্ষক কে ছিলেন? আবুল ফজল। মানসিং কে ছিলেন? সেনাপতি। বোঝা গেছে? এখানে লিখে, হ্যাঁ বেশ। আর এক কটা আছে, এখানে লিখে দিচ্ছি। আর 4টা আছে। বেশ। 6 নম্বর, তাই তো? 6 নম্বর ছিলেন ফৈজি বলে একজন ছিলেন। এই যে আবুল ফজলের ভাইপো ছিল। বুঝে গেছে? কে ছিল? ফৈজি, যিনি রামায়ণের গীতার অনুবাদ করেছিলেন। গীতার কি করেছিলেন? গীতার অনুবাদক। বোঝা গেছে? 7 নম্বর কে ছিলেন? 7 নম্বর আব্দুল রহিম। কে? আব্দুল রহিম কে? আব্দুল রহিম কে? হ্যাঁ, আব্দুল রহিম হচ্ছে বৈরম খানের ছেলে। বোঝা গেছে? উপাধি দিয়েছিল আকবর খানান। লিখছি না, জায়গা তো হবে না। বোঝা গেছে? কি তাহলে কে ছিল? ফৈজি, গীতার অনুবাদক আব্দুল রহিম, যে বৈরম খানের ছেলে। 8 নম্বর ছিল কে? বলতে পারবে 8 নম্বর কে ছিল? 8 নম্বর মোল্লাদা পেয়াজা। পেঁয়াজি নয়, পেয়াজা। বুঝা গেছে? 9 নম্বর কে ছিল? হাকিম বলে একজন ছিল। ঠিক আছে? হাকিম, ইনি ছিলেন রাঁধুনি আর ইনি ছিলেন হাস্যরক। বুঝা গেছে? হাস্যরক। আর আব্দুল রহিম হচ্ছে বাবর নামার তুজুকি বাবরি, ওটা অনুবাদ করেছিলেন ফার্সিতে। বোঝা গেছে? বলে দিই আবার 9 জন সবাই যে ছিলেন তারা বলে দিচ্ছি। 9 জন যারা ছিলেন: বীরবল, তানসেন যার নাম হচ্ছে রামতনু পান্ডে, টোডরমল, মানসিং যে ছিলেন সেনাপতি, টোডরমল ছিলেন অর্থমন্ত্রী। বোঝা গেছে? আবুল ফজল হিসাব রক্ষক ছিলেন, আকবরনামা আইনি আকবরী লিখেছিলেন। বেশ। 6 নম্বর কি ছিলেন? ফৈজি, যে গীতার অনুবাদক। বেশ। আব্দুল রহিম বৈরম খানের ছেলে। আর কি করেছিল না, বাবুর যে জীবনী ছিল সেটাকে ফার্সিতে অনুবাদ করেছিল। মোল্লাদা পেয়াজা কে ছিল? হাস্যরক ছিল। যে সবাই কি ছিল? হাস্যরক ছিল।
আর হচ্ছে হাকিম হচ্ছে রাঁধুনি ছিল। বোঝা গেছে? পরিষ্কার এই পর্যন্ত? আর কিছু অসুবিধা? এই 9 জন শাসকের নাম যেন মনে থাকে। কি কি? বীরবল, টোডর, তানসেন, নার অপর নাম হচ্ছে রামতনু পান্ডে, যাকে সুরের রাজা বলা হয়, আর গানের ক্ষেত্রে খুব ভালো ছিলেন। বোঝা গেছে? টোডরমল। আর কি ছিলেন? মান সিং, যে ছিলেন সেনাপতি, যোধাবাইয়ের ভাইপো। যোধাবাইয়ের ভাইপো। তারপরে কে? আবুল ফজল। বোঝা গেছে? আবুল ফজল কে হিসাব রক্ষক, আকবরনামা ও আইনে আকবর রচনা করেছিলেন। আর ফৈজি, ফৈজি ছিলেন আর যে গীতার অনুবাদ করেছিলেন। আব্দুল রহিম ছিলেন, বাবরের যে জীবনী ছিল সেটাকে ফার্সিতে অনুবাদ করেছিল। আর আর হচ্ছে মোল্লাদা পেয়াজা। বোঝা গেছে? আর রাঁধুনি ছিল, হ্যাঁ একজন রাঁধুনি, হাকিম বলে একজন রাঁধুনি ছিল। বোঝা গেছে? এই আবুল ফজলকে কিন্তু জাহাঙ্গীর হত্যা করে দেয়। বোঝা গেছে? আবুল ফজলকে কে করে হত্যা করে দিয়েছিল? জাহাঙ্গীর কিন্তু পরবর্তীকালে হত্যা করে দিয়েছিল। আজকে তাহলে এই পর্যন্তই। পরবর্তী যেটুকু বাকি থাকলো, এবার কি বাকি থাকলো বলতো? যে কোন দেশ আক্রমণ করেছিল, কোন রাজ্য আক্রমণ করেছিল, কার সাথে যুদ্ধ হয়েছিল, কোন রাজ্য দখল করেছিল। বোঝা গেছে? এইগুলো। আর কোথায় শেষে সমাধি তৈরি হয়েছিল। আর এটুকুই বাকি আছে। আর আকবর শেষে মারা গেছিল ডায়রিয়াতে, এটা পরের দিন আমি ডিসকাশন করে বলে দেবো সুন্দর করে। আশা করছি আজকে আর কিছু বাকি নেই, যেটুকু বাকি থাকবে পরবর্তী ক্লাসে আমি আলোচনা করে দেবো। ওকে, ক্লিয়ার? আজকে তাহলে এই পর্যন্তই। পরিষ্কার?